এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস ও সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটা গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের নতুন বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোকে ডেকে তীব্র আপত্তির কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে মিয়ানমার রাষ্ট্রদূতকে চাপ দেন মহাপরিচালক। বৈঠকে গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। ঢাকার উদ্বেগ এবং পর্যবেক্ষণ দ্রুত নিজ দেশে জানিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত। এর আগে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত 10 লাখের মধ্যে যাচাই বাছাইয়ে মাত্র 3 লাখ রাখাইনের বাসিন্দা। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী। তবে মৌসুম না থাকায় কিছু সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশেই আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে।
বিস্তারিত দেখুন শারমিনীর রিপোর্টে। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল ৮০ টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক ৮০ টাকা ১ কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। বেটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন দেশে সারের কোনো সংকট নেই, সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তারা। দুদেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো করা উচিত বলে মনে করেন মন্ত্রী। প্রত্যেকটা জিনিসই তো ইন্টারলাইন্ড, আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তা আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয় তো অর্থনীতির প্রসারের জন্য। আবারও সীমান্ত হাট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেটার ব্যাখ্যাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ধন্যবাদ। শারমিন নীরা, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়ক পথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে, এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৫ শতাধিক স্থানে ১৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে।
আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ। নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির 3 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। কারা মহাপরিদর্শক বলছেন, কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকায় জঙ্গিদের সাধারণ বন্দীদের থেকে পুরোপুরি আলাদা রাখা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে পালিয়ে যাওয়া 166 বন্দীর নথিও কারা অধিদপ্তরের কাছে নেই। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইল ব্যবহারের অভিযোগও পুরোপুরি অস্বীকার করেনি আইজি প্রিজন। বিস্তারিত দেখুন নাদিয়া শারমিনের রিপোর্টে। 19 জুলাই 2024 নরসিংদীর কারাগারে হামলার পর পালিয়ে যায় 826 জন বন্দী। তাদের মধ্যে জঙ্গিবাদে অভিযুক্ত ছিলেন 9 জন। তাদেরই একজন জুয়েল ভুইয়া ওরফে ওস্তাদ। 2023 সালে হিজবুত তাহরীরের সদস্য অভিযোগে গ্রেফতার হয় সে। জুলাইয়ে পালিয়ে যাওয়া 6 দিনের মাথায় গ্রেফতার হলেও সেপ্টেম্বরে আবার জামিনে বেরিয়ে আসে। এরপর চলতি বছরের 16 আগস্ট আবারও রাজধানীর ডেমরার শারুলিয়া থেকে 2টি হাতবোমা সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো জঙ্গিদের নতুন করে বিভিন্ন বোমা বিস্ফোরণ ও উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকার তথ্য ভাবিয়ে তুলেছে কারা কর্তৃপক্ষকেও। আমরা একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। 5 আগস্টের পর কারাগার থেকে পালানো 2200 বন্দীর মধ্যে 690 জন এখনো পলাতক। এর মধ্যে নরসিংদীর সেই কারাগার থেকে গায়েব হয়ে গেছে পলাতক 166 জন বন্দীর তথ্য। সকালে নিজ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান কারা মহাপরিদর্শক। ওই সময় জানা আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। পুলিশের অভিযোগ, কাশিমপুর কারাগারে থাকা অবস্থাতেই এই জুয়েলের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল বোমারু মামুনের। এভাবে জঙ্গিদের সাথে সাধারণ বন্দীদের রাখা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কারা মহাপরিদর্শক জানান, দেশের 75টি কারাগারে গড়ে 80,000 বন্দী থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 98,000-এ। এই বন্দির সংখ্যাটা বাড়ার কারণে আমাদের বন্দির একটা জাম্প হয়েছে। তো আমরা এটা সরকারের অলরেডি নজরে এনেছি। কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিং এ থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলতে পারেন এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি তিনি। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। তবে কারাগারে চিকিৎসক সংকটের অভিযোগ স্বীকার করলেও অবহেলা বা নির্যাতনে কারো মৃত্যু ঘটেনি বলে দাবি তার। তো প্রতিটা মৃত্যুকে কিন্তু আমরা ইনভেস্টিগেট করি। 2025 সালে আমাদের কারাগারে টোটাল মারা গিয়েছেন আমাদের হিসাবে 187 জন, মানে 2025 সালে। 2026 সালে এখনো চলমান আছেন। পুরো সারা বছরে প্রায় 9 লাখের অধিক বন্দী আমরা টার্ন ওভার করি। সো ওখান থেকে যদি 136 জন অথবা 187 জন মৃত্যুবরণ করেন, এটা যদি গড় মৃত্যু দেশের অন্যান্য স্থানের মৃত্যুর সংখ্যার সাথে তালি করেন, দিস ইজ প্রবাবলি নট সিগনিফিকেন্ট। এদিকে দেশের কারাগারে 379 জন বিদেশি বন্দীর মধ্যে 170 জনের সাজা শেষ হয়ে গেছে বলে জানান তিনি। জবাবদিহিমূলক প্রতিষ্ঠান রূপান্তরের প্রয়োজনীয়তা। নাদিয়া শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।